ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শোয়েব। দর্শক নিশ্চয়ই জানেন যে কানপুর টেস্টের পঞ্চম দিন চলছে এবং বাংলাদেশ খেলা হয়েছে আড়াই দিনেরও কম সময় বলা যেতে পারে, কেননা বৃষ্টির কারণে মাঝে 2 দিন খেলা হয়নি এবং প্রথম দিনেও বৃষ্টির হানা ছিল। এর মাঝেও আসলে এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে এই মুহূর্তে বাংলাদেশের হারের, এবং ভারতের এই ম্যাচটা জিততে চায় তারা, যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাদের একটা সুযোগ আছে এখনও পর্যন্ত ফাইনাল খেলার, সেই সুযোগটা তারা নিতে চায়। এবং কালকে তার একটা ঝলক দেখেছি ভারতের ব্যাটিং দেখে, এবং সেই পথেই আছে ভারত এখনও পর্যন্ত। আমরা ওভারঅল এই কানপুর টেস্ট নিয়ে আলোচনা করব বাংলাদেশের ব্যাটিংয়ের দুর্দশা নিয়ে। আমাদের সাথে সেই আলোচনা আছেন একজন ব্যাটার, বাংলাদেশের সাবেক ওপেনার মেহরাব হোসেন অপি। অপি ভাই, আপনাকে স্বাগত আমাদের আজকের। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার মূল আলোচনায় ফিরব। অপি ভাই, 80 রানের মতো একটা লিড রয়েছে, এবং আপনি যেটা বলছিলেন এই অনুষ্ঠান শুরুর আগে, যে দলটা 34.4 ওভারে তারা 285 রান তুলতে পারে, 8-এর বেশি গড়ে টেস্টে, একাধিক রেকর্ড ভারত কিন্তু করেছে। প্রথম দ্রুততম সময় হাফ সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি দলগত সংগ্রহে তারা একদিনেই করেছে। এবং এই দলটা কি মনে হচ্ছে সোফার এখনো পর্যন্ত জয়ের খুব কাছে চলে গেছে কিনা ভারত? অফকোর্স, কারণ তাদের কিন্তু ইন্টেনশনটা খুব ক্লিয়ারলি ছিল যখন কিনা বাংলাদেশ অল আউট হয়ে যাওয়ার পরে প্রথম ইনিংসে, এবং তাদের যে ধরনের ব্যাটিং অ্যাটিটিউড ছিল, তো সেখানে কিন্তু একদম ক্লিয়ার ছিল ইন্টেনশন যে না, তারা ম্যাচটা জিততে চায়। এবং তারা দ্রুতগতিটা রান তুলছিল এই কারণে যে বাংলাদেশকে তারা আরেকবার অল আউটও করতে চায় খুব কম রানের ভিতরে, এবং সেটাই তারা করতে পেরেছে। এবং তাদের সামনে যেহেতু আপনার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগটা তারা অবশ্যই হাতছাড়া করতে চাচ্ছেন না। কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে আমাদের ব্যাটসম্যানরা, বাংলাদেশের ব্যাটসম্যানদের আমার কাছে মনে হয় সামর্থ্য অনুযায়ী আমরা ব্যাটটা করতে পারিনি। প্রথম ইনিংসে যদি মমিনুলকে বাদ দিই, অন্য যারা ব্যাটার ছিলেন তাদের সামর্থ্য অনুযায়ী তারা সেই খেলাটা খেলতে পারেননি। সেকেন্ড ইনিংসে অলমোস্ট সেম, সাদমান 50 ঊর্ধ্ব রান করেছেন কিন্তু কন্টিনিউ করতে পারেননি। কিন্তু তার পাশাপাশি তাকে কেউ কিন্তু সাপোর্টও দিতে পারেননি। এখন পর্যন্ত যদিও মুশফিকুর রহিম উইকেটে আছেন, কিন্তু টেস্ট ম্যাচের ধরনগুলো আপনার আমার কাছে মনে হয় যে বিশেষ করে সেকেন্ড ইনিংস আমাদের যে ধরনের ব্যাটিংটা করা উচিত ছিল আমরা সেটা করতে পারিনি। এখানে রান করার থেকে বেশি সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমরা যদি আজকে সারাটা দিন যদি ব্যাটও করতাম, অ্যাটলিস্ট 1 ঘন্টাও যদি তাদের কাছে ছেড়ে দিতাম, তাও তারা অ্যাটাকিং ক্রিকেট খেলবে, আমরা সেটা খুব ভালো করেই জানি। আমরা কিন্তু প্রথম ইনিংসে ভারতের ব্যাটিংয়ে দেখেছি যে তারা 35 ওভারে 285 রান করে ফেলেছেন। দ্যাট মিনস তারা এই ম্যাচটা জিততে চায়। তো সেদিক থেকে আমরা যদি আরেকটু লম্বা সময় নিয়ে ধৈর্য সহকারে যদি ব্যাট করতে পারতাম আমাদের ব্যাটসম্যানরা, তাহলে হয়তো ডিফারেন্ট একটা চিত্র হতে পারত। জি, এবং একটা সময় 3 উইকেট ছিল 90 রানে, 91 রান পর্যন্ত 3 উইকেট ছিল। নাজমুল শান্ত এবং সাদমান ইসলাম যখন ব্যাট করছিলেন, তাদের একটা 55 রানের জুটি ছিল। তখনও মনে হচ্ছিল যে হয়তো বা ড্রয়ের পথেই যাচ্ছে। শেষ পর্যন্ত 91 থেকে 94, 4 রানের মধ্যে 4 উইকেট বাংলাদেশ হারিয়ে ফেলে। এই যে এই ধসটা আমরা প্রায়শই বাংলাদেশের ব্যাটিংয়ে দেখি, এবং সেখান থেকে আসলে আমরা কেন বের হতে পারি না? প্রেশার তো ছিল যে না, একটা এই টেস্ট ম্যাচে কি ধরনের রেজাল্ট হতে পারে, এবং লিটন সাকিবের মতো ক্রিকেটাররা তারা যেভাবে আসলে ফিরে গেলেন, টেস্টের রেজাল্টটা কি হতে পারে প্লেয়াররা কিন্তু খুব ভালো করে টের পাচ্ছে, এবং তারা বুঝতে পারছে যে না, কী ধরনের ক্রিকেট খেলাটা উচিত, কিন্তু সেটা তারা করতে পারেনি। যদি আমি ডিসমিসাল কথাইগুলো যদি বলি, নাজমুল হোসেন শান্তর আউটটা ভেরি সফট ডিসমিসাল ছিল, সাকিব আল হাসানের আউটটা সফট ডিসমিসাল ছিল, এমনকি লিটন দাসের আউটটাও সফট ডিসমিসাল। তো ওই সময় আমাদের যে ধরনের খেলাটা উচিত ছিল আমরা সেটা করতে পারিনি। ওয়ারেজ আমরা ডিফারেন্ট কিছু ট্রাই করতে চেয়েছিলাম, দেখে হয়তো আমরা সাকসেসফুল হইনি। কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের আরেকটু ধৈর্য সহকারে যদি ব্যাট করতে, মানে এই সময় এসে সফট ডিসমিসালগুলো আসলে মানা যায় কিনা, খুব আনপ্লেয়েবল ডেলিভারি কিন্তু ছিল না যাদের, যে আনএক্সপেক্টেড, কিন্তু তারপরেও তারা হয়তো ভুলটা হয়ে গেছে। কিন্তু তারপরেও এখান থেকে আমার কাছে মনে হয় যে আমরা কি ভুল করছি না করছি এগুলো কিন্তু শিক্ষণীয় ব্যাপার, এবং আমরা যদি এখন পর্যন্ত যদি না শিখতে পারি, এটা কিন্তু ভবিষ্যতে কিন্তু ভেরি অ্যালার্মিং। তো সেদিক থেকে আমাদের অনেক সিনিয়র প্লেয়াররা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিদায় নিচ্ছেন, এবং টেস্ট ক্রিকেটে খুব মানে রিটায়ারমেন্টের তারা খুব কাছাকাছি চলে এসে পড়েছেন। কিন্তু যারা বেঞ্চে আছেন তাদের জন্য খুব শিক্ষণীয় ব্যাপার যে না, এইখান থেকে এই ভুলগুলো আমরা ভবিষ্যতে যাতে না করতে পারি, এখান থেকে যদি শিখে নিয়ে যদি আমার কাছে মনে হয় এগোনো যায়, সেটা হবে বাংলাদেশের ইতিবাচক দিক। জি, আমাদের সাথে কানপুরে আমাদের সহকর্মী রুদ্র এই সিরিজটা কভার করতে কানপুরে আছেন। রুদ্র, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? রুদ্র, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? এখনো পর্যন্ত বাংলাদেশ অল আউট হয়নি, 133 রান 9 উইকেটে
কি মনে হচ্ছে, খুব বেশি আশা করার সুযোগ আপনি দেখছেন কিনা? এবং কানপুরের উইকেট নিয়ে অনেক কথা হচ্ছিল আজকে সোফার এখনো পর্যন্ত আমরা রবিচন্দ্রন অশ্বিন কিংবা যদি বলি যে যিনি বল করেছেন রবীন্দ্র জাদেজা, তারা যেভাবে বল করেছেন খুব কি আনপ্লেয়েবল ছিল কিনা কানপুরের উইকেট অন্তত পঞ্চম দিনের বিচারে? না, একেবারেই না। দেখুন, আপনি যদি দেখেন আমরা উইকেট এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে একেবারে ব্যাটিং ট্র্যাক, ব্যাটসম্যানের জন্য খুবই আদর্শ একটা উইকেট বলা যেতে পারে। খুব যে বড় টার্ন আছে এমনটা না, বা পেস বোলাররা যে খুব একটা বাড়তি বাউন্স পাচ্ছে, সুইং পাচ্ছে, তাও না। এখানে পুরোপুরি দায় আসলে ব্যাটসম্যানদেরকেই নিতে হবে, কারণ ব্যাটসম্যানরা যেভাবে আউট হয়েছে, আউট হওয়ার ধরনগুলো যদি দেখেন তাহলে এখানে কিন্তু সরাসরি আপনি ব্যাটসম্যানের দোষটাই আপনি এখানে খুঁজে পাবেন। এখানে কোনো উইকেট বা অন্য কোনো দোষ কিন্তু আপনি পাবেন না। একটা ব্যাপার প্রায় আসলে ক্রিকেটাররা বলেন যে আসলে আমরা এই সিরিজ থেকে শিক্ষা নিচ্ছি, পরবর্তী সিরিজে আমরা পরবর্তী ম্যাচগুলোতে আমরা সেই ভুলগুলো শোধরাবো। এইটা আসলে কতদিন চলবে আমি জানি না। আপনি যদি দেখেন লিটন, অনেকে বলে যে সিনিয়র ক্রিকেটাররা চলে যাচ্ছে এক এক করে, বাকি যারা আছে তারা কি একেবারে ফ্রেশার বা নতুন, তা কিন্তু না। লিটন দাস এত বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছেন, নাজমুল হোসেন শান্ত ক্রিকেট এত বছর ধরে খেলছেন, মানে জাকির হাসান কয়েক বছর ধরে খেলছেন। তারপর যদি বলা হয় যে তারা প্রতিটা সিরিজ বা ম্যাচের হারের পর থেকে তারা শিক্ষা নেবেন, তাহলে আসলে এটা একেবারে বলা যায় যে এটা অজুহাত ছাড়া কিছুই না। আমার কাছে এটা মনে হয় তা এখানে জাতীয় দলে আসলে নতুন করে এক্সপেরিমেন্টের কোনো জায়গা না, বা খেলতে খেলতে শেখার জায়গা। বিষয়টা হচ্ছে যে তারা এই দলের সাথে সিরিজ খেলে কিন্তু তারা কিন্তু পরে তাদেরকে দেখা যায় যে তাদের ওই অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে তাদের প্রায় 8-10 বছর। আমরা এখানেও একই অবস্থা দেখছি, যেভাবে তারা আউট হয়েছে। যদি বলি সাকিব আল হাসান ক্যাচ তুলে দিলেন, নাজমুল হোসেন শান্ত উইকেটে সেট হয়ে গিয়েছিলেন, সেই সময় রবীন্দ্র জাদেজার বলে রিভার্স সুইপ খেলার একটা প্রবণতা, রিভার্স সুইপ খেলে কিন্তু তিনি এর আগেও আউট হয়েছেন, আবারও সেই রিভার্স সুইপ খেলতে গিয়ে তিনি কিন্তু বোল্ড হয়েছেন। মানে এই ব্যাপারগুলো একেবারে উইকেট থ্রো করে দেওয়া, তাহলে এটা কিন্তু আসলে পুরোপুরি ব্যাটসম্যানের দায়, এখানে অন্য কোনো দোষ দেওয়ার কারণে। কিন্তু এই শর্ট সিলেকশন কিংবা উইকেট বিলিয়ে দেওয়ার প্রবণতা থেকে কবে বের হয়ে আসবে বাংলাদেশ, এটা সবচেয়ে বড় প্রশ্ন। রুদ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে কানপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিক রুদ্র। কানপুর উইকেটটা নিয়ে একটু জানতে চাই। আমরা একেবারে শুরুর দিকে দেখলাম যে দু দলের যারা একাদশ যে গঠিত হলো, অর্থাৎ কুলদীপ যাদব, তিনি লোকাল বয় ছিলেন কানপুরে, তাকে নেওয়া হয়নি। আলটিমেটলি দেখা গেল যে স্পিনাররাই মোটামুটিভাবে গেইনার, সাকিব আল হাসান, মেহেদি মিরাজ কিংবা রবিচন্দ্রন অশ্বিন কিংবা রবীন্দ্র জাদেজারাই শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। তো সেই জায়গাটা থেকে বাংলাদেশ ভালো মতো আসলে, যদিও হারের পথে রয়েছে, তারপরে ভালো মতো রিড করতে পেরেছিল কিনা তাইজুল ইসলামকে দলে নিয়ে, যদিও তাইজুল ইসলাম খুব একটা সফল ছিলেন না। উইকেট পার্সপেক্টিভে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল সঠিক 11 জনই ছিল, কিন্তু উইকেটের আচরণ কিন্তু টোটালি প্রথম দিন থেকে নিয়ে, যদিও দুদিন খেলা মাঝখানে হয়নি, কিন্তু তারপরে এখন পর্যন্ত কিন্তু উইকেট কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো। ব্যাটসম্যানদের সহায়ক উইকেট, উইকেটে স্পিন কিছুটা টার্ন করছে অবশ্যই বল, কিন্তু আপনি ভালো বলের সংখ্যা আমার কাছে মনে হয় বাংলাদেশের থেকে ভারতীয় বোলারদের ভালো বলের সংখ্যাটা ছিল বেশি। এই কারণে আমরা ডিফারেন্সটা এত বেশি দূরত্ব তৈরি হয়ে গেছে। ওয়ারেজ আমরা বাংলাদেশের বোলাররা আমরা হয়তো বোলিং করেছি, স্পিনারও উইকেট তুলে নিয়েছে, কিন্তু ভালো বলের সংখ্যা মানে রাইট চ্যানেল রাইট স্পটে আমরা তাদের থেকে, ভারতীয় বোলারদের থেকে অনেকটা পিছিয়ে ছিলাম সেই জায়গাগুলোতে বল ফেলার ক্ষেত্রে। তো এইখানে আমরা অনেক পিছিয়ে ছিলাম, কিন্তু আদারওয়াইজ উইকেট আমার কাছে মনে হয় দু দলের জন্য সমান রোল প্লে করেছে। এবং যদি আমরা ভারতীয় ব্যাটসম্যানদের কথাই বলি, তারা প্রথম ইনিংসে 35 ওভারে 285 রান তুলতে পেরেছে। দ্যাট মিনস উইকেট তখনও কিন্তু ভালো বিহেভ করছিল, স্টিল আজও ভালো বিহেভ করছে। তো আমার কাছে মনে হয় উইকেট বরাবরই দু দলের জন্য সমান ছিল উইকেট পার্সপেক্টিভ থেকে। জি, বাংলাদেশেরও এই সিরিজ শুরুর আগে বাংলাদেশেরও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার একটা সুযোগ ছিল, কিন্তু সেটা মোটামুটিভাবে বলা যায় হাতছাড়া হয়ে গেছে। টেস্ট নিয়ে আসলে অনেক কথা হয়, আমরা হয়তোবা বছরে 2-1টা টেস্ট বড় দলগুলোর সাথে হয়তোবা কখনো কখনো জিতি না। আলটিমেটলি এত বছরের পথ চলায়, 2000 সাল থেকে এই গত 2 যুগের পথ চলায়, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটটা আসলে কোথায় দাঁড়িয়ে? দেখুন, নো ডাউট যে আমরা র্যাঙ্কিংয়ে কিন্তু টেস্ট ক্রিকেটে অনেক পিছিয়ে। যদি আমরা গত সিরিজের কথাই বলি, পাকিস্তানের বিপক্ষে 2টা দুর্দান্ত জয় ছিল,
দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং, কিন্তু তারপরে এখানে কিন্তু শেষ হয়ে যায়নি, কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। এবং টিম লাইক ভারত টেস্ট ক্রিকেটে অনেক শক্তিশালী দল, এটা আমরা জানি, এবং ভারতীয় মাটিতে ভারতীয় বিপক্ষে শুধু বাংলাদেশ নয়, যে কোনো দলই তাদের বিপক্ষে যখন খেলুক অলওয়েজ ফেভারিট ভারতই থাকে। এবং ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন আপ অন্য অন্য দেশের তুলনায় থেকে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে বিশ্বের সেরা তারা। তো তাদের বিপক্ষে আমরা খেলছি, আমি এখানে কোনো অজুহাত দাঁড় করাচ্ছি না, কিন্তু ভারত বাংলাদেশ যদি টেস্ট ক্রিকেটের যদি আমি লেভেলটা বলি, বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে আছে তাদের থেকে, এবং হ্যাঁ আমাদের উন্নতি করার অবশ্যই জায়গা আছে। কিন্তু আমাদের একটি জিনিস আমার কাছে মনে হয় এই মুহূর্তে আমাদের টেস্ট দলে যারা খেলছেন বা আগামীতে যারা টেস্ট দলের জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন, তাদের আমাদের ঘরোয়া ক্রিকেটের লঙ্গার ভার্সন যে টুর্নামেন্টটা হয়, আমার কাছে মনে হয় জাতীয় লিগে প্রতিটা প্লেয়ারের অংশগ্রহণটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আপনি টেস্ট ক্রিকেটার তখনই ভালো হতে পারবেন যখন আপনার লঙ্গার ভার্সন ক্রিকেট খেলার অভিজ্ঞতাটা থাকবে, খুব বেশি পরিমাণে থাকবে, তখন আপনি হয়তো ভালো কিছু করার আশা করতে পারেন। আদারওয়াইজ আপনি একটা আন্ডার-19 খেলার মাত্র শুধু ওয়ান ডে খেলা প্লেয়ারকে আপনি দিয়ে টেস্টে এনে দেবেন, ভালো করবে, এরকম এক্সপেকটেশন আমার কাছে মনে হয় করাটা ভুল হবে এখন। তো এখনও জায়গা আছে আমাদের উন্নতি করার অনেক কিছু। তো যদি আমরা প্লেয়ারগুলোকে সঠিক জায়গায় এবং জাতীয় লিগে যদি তাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে না 100% তারা খেলবে, তারা যদি খেলতে পারে, আমার কাছে মনে হয় যে টেস্ট ক্রিকেটের জন্য ভালো হবে। জি, রুদ্র যেটি বলছিলেন যে যারা বেশ কয়েকজন সিনিয়র মোস্ট ক্রিকেটার যারা, আমি যদি তামিম ইকবাল তো যেহেতু খেলছেন না, সাকিব আল হাসান রয়েছেন, কিংবা মাহমুদুল্লাহ তো অবসরে চলে গেছেন, মুশফিকুর রহিম খেলছেন, তারা হয়তো বা আমরা 2-1 বছরের মধ্যে তাদের কাউকে পাবো না। সেই যে ভ্যাকুয়ামটা তৈরি হবে, সেই ভ্যাকুয়াম ফিল আপের জন্য এখনো পর্যন্ত সেই মাপের কোনো ক্রিকেটার আপনি দেখছেন কি না? তবে একটা ছোট্ট বিরতি পরে সেই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে জেনে নেব। দর্শক, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে ছোট্ট একটা বিরতির সময় হলো, কিছুক্ষণের মধ্যে ফিরছি। বেশ কিছু সিনিয়র মোস্ট ক্রিকেটার তারা অবসরে যাবেন, সেই ভ্যাকুয়ামগুলা ফিল আপ এর কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা অন্তত এই মুহূর্তে এসে দাঁড়িয়ে? দেখুন, সিনিয়র প্লেয়াররা চলে গেলে ভ্যাকুয়াম তৈরি হবে আমি মানছি, কিন্তু সেই জায়গায় কেউ না কেউ তো অবশ্যই আসবেন। কিন্তু আপনি মুশফিকুর রহিমের বদলে কিন্তু মুশফিকুর রহিম পাবেন না, সাকিব আল হাসানের বদলে সাকিব আল হাসান পাবেন না, তামিমের বদলে আরেকটা তামিম পাবেন না। হ্যাঁ, প্লেয়ার অবশ্যই আসবে, কিন্তু এদের মতো কিন্তু এরা কত বছরের ক্রিকেট ক্যারিয়ার আপনার মাথায় রাখতে হবে। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাদের 19 বছর ন্যাশনাল টিমে ক্রিকেট ক্যারিয়ার। তো ওরা যে এক্সপেরিয়েন্সটা হয়েছে, একটা নতুন প্লেয়ার এসে কিন্তু এই এক্সপেরিয়েন্সটার সাথে সাথে পাবেন না, তাদেরও নিশ্চয়ই সময় দিতে হবে, কিন্তু এখানে কিন্তু লম্বা সময় প্রয়োজন একটু। হয়তো আমরা যেভাবে এক্সপেকটেশন করছি আমাদের টেস্ট নিশ্চয়ই একেবারে নতুন মোড়কে তো দল হবে না, কিন্তু যাদের কথা সাধারণত আমরা বলছি, যেমন শান্তর কথা বলতে পারি, লিটন দাসের কথা বলতে পারি, মেহেদী মিরাজের কথা বলতে পারি, তারা কিন্তু দীর্ঘ সময়, তাদের এক একজনের ক্যারিয়ার প্রায় 10 বছরের কাছাকাছি হয়ে গেছে। তাদের উপরে এক্সপেকটেশনটা, চাপটা যে বেশি থাকবে আমি সেটা বলছি না, এক্সপেকটেশনের পরিমাণটা আরেকটু বেড়ে যাবে, কারণ নতুন প্লেয়ারের সংখ্যা যখন বাড়বে তারা কিন্তু তখন সিনিয়র প্লেয়ার হয়ে যাবেন। এই সিনিয়র প্লেয়ারদের কাছে এক্সপেকটেশনটা তখন আমাদের আরেকটু বাড়বে। কিন্তু তারপরে আমার কাছে মনে হয় নতুন যারাই আসবেন রিপ্লেসমেন্টে, তাদের পরিবর্তে আমার কাছে মনে হয় তাদেরকে যথেষ্ট পরিমাণে সময় দেওয়া প্রয়োজন। আমরা বিগত দিনগুলোতে কিন্তু দেখেছি অনেক খেলোয়াড় কিন্তু সুযোগই পাননি, হয়তো 2টো টেস্ট ম্যাচ খেলেছেন, পারফরমেন্স করতে পারেননি, দল থেকে ছিটকে পড়েছেন। এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে আরেকটু সময় দেওয়া প্রয়োজন প্লেয়ারদের, এবং তারা অ্যাটলিস্ট 10টা বা 15টা ম্যাচ যাতে খেলার সুযোগ পায়, অ্যাটলিস্ট তাকে নিজেকে প্রমাণ করার জন্য। তো এখানে একটা লম্বা সময়ের একটা পরিচয় দিতে হবে আমাদের, এবং ধৈর্য ধরতে হবে পারফরমেন্সটা বের হয়ে আসার জন্য। আমরা রাতারাতি কিন্তু এরকম পারফরমেন্স পাবো না। সাকিব আল হাসান যেটা করছে এখন, আমরা রাতারাতি এরকম তার রিপ্লেসমেন্ট তার কাছে হয়তো এরকম পারফরমেন্স পাবো না। তো সেদিক থেকে একটু ধৈর্য ধরতে হবে আমাদের, এবং হ্যাঁ অবশ্যই একটু যারাই নতুন ঢুকবেন তাদেরকে সময় দেওয়া প্রয়োজন। জি, যেটা জানতে পারলেন যে 146 রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ, 80+ সম্ভবত বাংলাদেশের লিড এসে দাঁড়িয়েছে। 95 রানের টার্গেটে ব্যাট করবে ভারত, এবং 95 রানের টার্গেট ব্যাট করবে, এবং 2 সেশন পড়ে রয়েছে ভারতের জন্য। সেটা গতকালকে তারা যেভাবে খেলেছে, এক সেশনেই সেই রান তারা করা খুবই সম্ভব। তারপরও লেটস হোপ ফর দ্য বেস্ট। আসলে জানি না, গৌরব বা অনিশ্চয়তার খেলা ক্রিকেট, যদি কোনো অঘটন ঘটে যায় আমরা জানি না। তারপরও যেটা বলছিলাম যে সাকিব আল হাসানকে নিয়ে অনেক কথা উঠছিল। গতকাল সাউথ আফ্রিকার যেই ট্যুরটা বাংলাদেশে করার কথা ছিল, সিকিউরিটি কনসার্ন ছিল সেখানে, তারপরও সেটা শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা দল আসছে, এবং তার সাথে সাথে যে 2টো টেস্ট খেলার কথা, ভারত বাংলাদেশের মিরপুরের মাটিতে যেই প্রথম টেস্টটা খেলার কথা, সেটাই শেষ টেস্ট হওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে সাকিব আসবেন কিনা, এবং আমরা শেষ পর্যন্ত সাকিবকে বিদায়ী সংবর্ধনা ক্রিকেট বোর্ড কিংবা শেষ ম্যাচটা তিনি খেলতে পারবেন কিনা দেশের মাটিতে?
এটা আমার ব্যক্তিগত মতামত। এখন পরিস্থিতিটা তার জন্য খুব জটিল এবং আমরা কিন্তু দেখেছি ইতিমধ্যেই কিন্তু ক্রীড়া উপদেষ্টা তিনি তার বক্তব্য পেশ করেছেন এবং আমাদের বোর্ড প্রেসিডেন্টও তিনি বক্তব্য পেশ করেছেন। তো সেটা থেকে দেখলে কিন্তু বোঝা যায় যে একটু পরিস্থিতি একটু ঘোলাটে এই বিষয়টা নিয়ে। আর সাকিব আল হাসানের মতো প্লেয়ার বাংলাদেশে আসবেন এটা আমরাও খুব ভালো করে জানি। তিনি বাংলাদেশের হয়ে যতটুকু খেলেছেন, যা দিয়েছেন, অসাধারণ। আমার কাছে মনে হয় যে তার ক্রিকেট ক্যারিয়ার জুড়ে বাংলাদেশের যারা আপকামিং প্লেয়ার আছেন এবং বাংলাদেশ ক্রিকেট ইতিহাস থেকে নিয়ে বাংলাদেশ যতদিন ক্রিকেট খেলে যাবে, সাকিব আল হাসান কিন্তু রোল মডেল থেকেই যাবেন। যদিও সব ক্রিকেট প্লেয়ারাই চায় যে মাঠ থেকে বিদায় নেবে বা নিজের দেশের মাটির থেকে বিদায় নেবে, হয়তো সেটা যদি নাও হয় আমার কাছে মনে হয় যে খুব একটা বেশি আফসোস করবো না। কিন্তু তিনি বাংলাদেশের হয়ে যা করেছেন, যা ক্রিকেটের জন্য যা করে গিয়েছেন, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং, অ্যামেজিং। জি, তার মানে হচ্ছে যে খুব সম্ভবত কানপুরেই তিনি তার শেষ টেস্টটি খেলে ফেলছেন, বিষয়টা এরকমই লাগছেন কিনা আপনার কাছে? অনেকটা তাই, ঠিক অনেকটা তাই। এবং এটাও যদি শেষ হয়ে থাকে, তারপরেও কিন্তু তার কমিটমেন্টের জায়গা থেকে আমার কাছে মনে হয় সেকেন্ড আপনার ফার্স্ট ইনিংসেই তিনি 4টি উইকেটও তুলে নিয়েছেন। আমরা কিন্তু সাকিবকে বল হাতেই কিন্তু আমরা সবসময় বোলিং অলরাউন্ডার হিসেবে দেখেছি। তো বল হাতে কিন্তু 4টি উইকেটও তুলে নিয়েছেন। যদি তার জীবনের শেষ টেস্ট ম্যাচ এটা হয়ে থাকে, তো অসাধারণ কীর্তি করে গেছেন বাংলাদেশের হয়ে। আমার কাছে মনে হয় আমি চাই যে বাংলাদেশে এরকম প্লেয়ার আরও বের হয়ে আসুক, খুব দ্রুত সময়ের ভিতর বের হয়ে আসুক, আমরা চাই সবাই। কিন্তু সাকিব আল হাসান ইজ ওয়ান। নাম্বার 75 জার্সি পরা সাকিব আল হাসানকে ভবিষ্যতে আর দেখতে পাবো কিনা আমরা জানি না, কিন্তু বাট হ্যাটস অফ, মানে তিনি যা করেছেন অসাধারণ বাংলাদেশের জন্য। জি, একটা অন্য ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আমরা সাম্প্রতিক সময় দেখছি টি-20 বলুন, ওয়ানডে কিংবা টেস্ট, ওপেনিং পেয়ার ক্লিক করছে না। আমরা যদি বর্তমান সময়ে জাকির হাসানদের কথা বলি কিংবা তানজিদ তামিম, হয়তো বা তিনি শর্টের ভার্সনে খেলে থাকেন, মাহমুদুল হাসান জয় আছেন, সাদমান ইসলাম আছেন, ওপেনিং পেয়ার হয়তো বা 1-2জন ক্লিক করে থাকেন, কিন্তু আমরা ওপেনিংয়ে একটা বড় জুটি দেখি না। আমার ঠিক মনে পড়ছে না যে আসলে সবশেষ ওপেনিং জুটি আমি কবে দেখেছিলাম। একটা সময় এরকম ছিল না, যখন তামিম ইকবালরা খেলতেন, ইমরুল কায়েসরা খেলতেন, কিংবা আপনাদের সময়ও যদি বলি, সেই জায়গাটাতে একটা আপনার কাছে কি মনে হয় একটা বড় রকমের ল্যাকিংসের একটা জায়গা তৈরি হচ্ছে কিনা? ল্যাকিংস ঠিক আমি বলবো না, কিন্তু প্লেয়ার আছে, কিন্তু ঠিক রাইট টাইমে রাইট জায়গাটা ক্লিক করতে পারছেন না বা পারফরমেন্স হচ্ছে না। তামিম ইকবাল আজ জাতীয় দলে 1 বছর নাই দেখে আপনি দেখেন কি পরিমাণ ওপেনিংয়ে ভ্যাকুয়ামটা হয়েছিল এবং কত প্লেয়ার আমরা এখানে সুযোগ দিয়েছি এবং অনবরত স্টিল এখন আমরা কিন্তু ট্রাই করে যাচ্ছি, কিন্তু বাট কেউ স্থির হতে পারছেন না বা আমরা স্থির করে কাউকে পার্টিকুলার জায়গা রাখতে পারছি না, হয়তো চেঞ্জ করতে হচ্ছে বারবার বিকজ অফ পারফরমেন্স। এবং যথেষ্ট পরিমাণ তারা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে, তারপরেও যদি পারফরমেন্স যদি সে আশানুরূপ না হয়, তো আমরা বিকল্প আরেকজনকেই চিন্তা করতে হয়, তখন বাধ্য হয়। তো এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে তামিম যেহেতু এখনও তিনি ক্লিয়ার করেননি তার নিজস্ব জায়গা থেকে, কিন্তু আমার কাছে মনে হয় তাকে এখনও দরকার আছে জাতীয় দলে। এবং তিনি যদি জাতীয় দলে ব্যাক করেন, আমার কাছে মনে হয় যে এই যে পরিস্থিতিটা, ওপেনার ব্যাটসম্যানের কম্বিনেশনটা, এটা অনেকটাই আমার কাছে মনে হয় যে ঠিক হয়ে যেতে পারে, এখনও সম্ভাবনা আছে। জি, আমি একটু সাউথ আফ্রিকার যে ট্যুরটা সেটা নিয়ে একটু কথা বলতে চাই। যেহেতু দুটো টেস্ট খেলবে তারা, সেক্ষেত্রে মিরপুরের উইকেট বলুন কিংবা আমাদের যেহেতু পেস অ্যাটাকটা অনেক বেশি শক্তিশালী আগের তুলনায়, সেই জায়গাটা থেকে মিরপুরের উইকেটের পরিবর্তন আপনি আশা করবেন কিনা? কারণ মিরপুরে সাধারণত আমরা যেহেতু মানে যে প্রচলিত উইকেট রয়েছে, সেই উইকেটে সাধারণত পেসারদের খুব বেশি কিছু করার থাকে না। সম্প্রতি সময় কিন্তু আমাদের পেস ডিপার্টমেন্টে বোলিং আমার কাছে মনে হয় যথেষ্ট ভালো বোলিং করছেন, এবং আমি তাই বলে বলছি না যে আমাদের এখন সাউথ আফ্রিকা আসছে পেস বোলিং উইকেটই তৈরি করে দেওয়া উচিত, সেরকমটা না, কিন্তু বাট স্পোর্টিং উইকেট চাই। অ্যাটলিস্ট ব্যাটসম্যানরাও যেখানে রান থাকবে এবং বলাররাও যেখান থেকে হেল্প পাবে। আমি যদি কানপুরের উইকেটের কথাটাই যদি বলি, কানপুরের উইকেট কিন্তু যথেষ্ট পরিমাণ কিন্তু আমার কাছে মনে হয় যে স্পোর্টিং উইকেট, ব্যাটারদের জন্যও কিন্তু সেখানে রান আছে। আমি মমিনুল হক যদি উইকেট যদি বোলারদের ফেভারে থাকতো বা স্পিন ট্র্যাকিং হয়ে থাকতো, যদিও ম্যাক্সিমাম উইকেট এই টেস্ট ম্যাচে কিন্তু স্পিনারে নিয়েছেন, তাহলে মমিনুল হক 100 রান করলো কীভাবে? তো ব্যাটসম্যানদের জন্য সেখানে কিন্তু আমার কাছে মনে হয় যে রান করার সুযোগ থাকে এবং বোলারদের জন্য ভালো বোলিং করার যদি সুযোগ থাকে, এই ধরনের উইকেট আমরা আশা করি সবসময়। এবং বাংলাদেশে কিন্তু এখন অবশ্যই উচিত, আমরা যখনই আমরা দেশের মাটিতে খেলি, যখন বাইরে খেলতে যে পারফরমেন্সের ডিফারেন্সটা এত বেশি হয়ে যায় বিকজ অফ অনলি ফর দ্য সয়েল। এই সয়েলের কারণে আমার কাছে মনে হয় যে আমরা ঘরোয়া মাটিতে আমরা ভালো ক্রিকেট খেলছি, কিন্তু বাট যখনই বাইরে যাচ্ছি আমরা সেটার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে সময় নিচ্ছি এবং সময় নিতে গিয়ে আমরা ম্যাচগুলো হেরে যাচ্ছি। তো সেখান থেকে বাইরের দেশে গিয়ে ম্যাচ খেলে আমাদের
পার্সেন্টেজটা, জয়ের পার্সেন্টেজটা যদি আমরা বেশি বাড়াতে চাই, ড্রয়ের পারফরমেন্সটা বেশি বাড়াতে চাই, অফকোর্স আমার কাছে মনে হয় আমাদের ঘরোয়া ক্রিকেটে উইকেট ইজ দ্য মেইন কি, যেখানে কিন্তু আমরা উন্নতি করতে পারি। এবং যদি এটা উন্নতি করতে পারি, আমাদের খেলোয়াড়দের এই ধরনের উইকেটে যদি খেলোয়াড় অভ্যস্ত করে দিতে পারি, আমরা তাহলে ভালো কিছু আশা করতে পারি। জি, যেহেতু টেস্টটা শেষের পথেই শেষ হয়ে যাবে আজকেই, ফলাফল তো একটা কিছু হবেই। আপনি বললেন যে পার্থক্যটা অনেক বেশি টেস্টে ভারতের সাথে বাংলাদেশের, সামনে টি-20 সিরিজ রয়েছে, এবং সেখানে আপনি কাছে কি মনে হচ্ছে বাংলাদেশের কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? শর্টার ভার্সন অফ দ্য গেম, যে কোনো কিছুই হতে পারে এখানে, কিন্তু কেউ বড় দল নয়, কেউ ছোটো দল নয়। কিন্তু হ্যাঁ, ভারতীয় দলটা আমার কাছে মনে হয় যে টি-20 ফর্ম্যাটটা তারা ভালো খেলেন বাংলাদেশের থেকে বেশি, বিকজ অফ আইপিএল বিরাট বড় কিন্তু তাদের কিন্তু একটা ক্যালেন্ডার, যেখানে কিনা তারা প্রতি বছরই তাদের এই খেলাগুলো খেলছেন এবং ভালো পারফরমেন্সও করছেন। ওয়ারাজ আমরা বাংলাদেশে বিপিএল খেলি, কিন্তু বাট বিপিএল স্ট্যান্ডার্ড আইপিএল স্ট্যান্ডার্ড ইজ নট দ্য সেম। এবং আইপিএলে যারা খেলেন এবং যেসব বিদেশি প্লেয়াররা সেখানে অংশগ্রহণ করেন, সব আন্তর্জাতিক মানে, তো তাদের সেই খেলতে খেলতে সেই অভিজ্ঞতাটা কিন্তু তারা অর্জন করেছেন। কিন্তু আমাদের বাংলাদেশি খেলোয়াড়রা কিন্তু সেই আপনি সেখানেও একটা বড় ফারাক দেখছেন আসলে। তারপরও আমরা আশায় বুক বাঁধি, আলটিমেটলি আমরা স্বপ্নেই বাঁচি। আমরা নিশ্চয়ই আশা করব যে অন্তত টি-20-তে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে। শেষ করতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।